উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিয়ুর চিঠি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 48। গুলশানে একটা কোচিং সেন্টারে সুখকে ভর্তি করানো হয়েছে। ভালো কোনো কলেজে চান্স পেতে হলে ভর্তি পরীক্ষায় ভালো মার্কস জরুরি। সালমা সৈয়দ তো চাচ্ছেন সুখকে জাপানে নিজের বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে। সেখানে থেকে সুখ বাকি পড়াশোনা করে ফিরে আসলেই তখন না হয় রাদিলের সঙ্গে বিয়ে দেবেন ওনারা। সৈয়দ বাড়ির মানুষের একটাই কথা, ছোট সুখ বিয়ে দেবেন না এখন। সুখের বড় আফিয়া সুফিয়া, বিয়ের আগে অন্তত সুখের বিয়ে দেবেন না ওনারা কেউ। বাড়ির বড় দুটো মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে চাইলে সমাজে নিন্দা করবে, সৈয়দ বংশের লোকদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে, যা কেউ চায় না। সমাজে সৈয়দ বংশের একটা নামডাক আছে, সম্মান নষ্ট করাটা কোনো গর্বের বিষয় নয়। সুখ ছোট মানুষ, বোঝে কম, সেজন্য নিজের বিয়ের জন্য পাগলামি করেছে। ওনারা বাবা মা গুরুজন হয়ে ছোট মানুষের কথায় ডিসিশন নিলে হবে না। তাই সালমা সৈয়দ স্বামী শ্বশুরকে বলে সুখকে বাকি পড়াশোনার জন্য বড় ভাইয়ের পরিবারের কাছে জাপানে পাঠাতে চাচ্ছেন। কিন্তু এতে মারিত বিশেষ রাজি নয়। সুখও নিজের মায়ের ডিসিশনে খাওয়া দাওয়া বন্ধ করে ভাষায় বেশ কানাকাটি করছে। এতে মাহবুব আলম একমাত্র মেয়ের কান্নায় গলে গিয়ে সুখকে নির্দেশ পাঠানো ডিসিশন বাদ দিয়ে দেন এবং সুখকে গুলশানের নিকটবর্তী একটা কোচিং সেন্টারে ভর্তি করে দেন। সুখ 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেখানে কোচিং ক্লাস করে। বাড়িতে গাড়িতেই যাতায়াত করে রোজ। আজ কোচিং শেষে সুখ গাড়িতে উঠে বসে। আজকাল সুখের মন বেশ খারাপ থাকে। তার কারণ রাদিল। সুখ ওদের বিয়ের জন্য একা মেয়ে হয়ে পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছে, অথচ রাদিল নিশ্চুপ, কোনো চেষ্টাই করছে না, বরং সবার কথা মেনে নিয়েছে। সেজন্য সুখ ঠিক করেছে সে আর রাদিলের সঙ্গে কথা বলবে না। সেই অভিমান নিয়েই সুখ রাদিলের ফোনও রিসিভ করে না। সুখ যতটা চঞ্চল তার থেকে দ্বিগুণ জেদি আর অভিমানী মেয়ে। সুখের অভিমানের ভার সবাই সইতে পারে না, যেমন রাদিলও পারবে না। সুখকে রোজ কল দেয়, অথচ সুখ রাদিলের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রেখেছে। অন্যমনস্ক সুখ বা হাতের দুটো আংটির দিকে তাকিয়ে, একটা গোল্ডের, অন্যটা ডায়মন্ডের রিং। গোল্ডের রিংটা রাদিলের মা হীরা চৌধুরী পরিয়েছেন, আর ডায়মন্ডের রিংটা রাদিল নিজে পরিয়েছে। সুখ রিং দুটোতে চুমু খায়। এই রিংগুলো সাক্ষী দেয় রাদিল ভাই শুধু সুখের একান্ত পুরুষ। সুখ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ড্রাইভার বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছে না। সুখ ড্রাইভারকে প্রশ্ন করে বলে, কি হয়েছে চাচা, গাড়ি স্টার্ট হচ্ছে না? না আপামনি, কি জানি হয়েছে গাড়িটার। অন্যমনস্ক সুখ তেমন কিছু বলল না। সামনে ওদের গাড়িটা মাত্র 5 মিনিটের রাস্তা। সুখ গাড়ির দরজা খুলে বের হতে হতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি পায়ে হেঁটে বাড়িতে চলে যাচ্ছি, আপনি গাড়িটা ঠিক করে পরে না হয় নিয়ে আসুন। আপনি একটুখানি অপেক্ষা করবেন আপামনি, এখনই গাড়ি ঠিক কইরা হইয়া যাইব। আপনি গাড়ি ছাড়া বাইরে বাইতে গেলে বড় ম্যাডাম আমারে বকবো। কিছুই হবে না, আমি বুঝিয়ে বলবো আপনার ম্যাডামকে। তাছাড়া মাত্র 5 মিনিটের রাস্তা, এতটুকু পথ আমি হেঁটে যেতে পারবো। সুখকে কোচিংয়ে নিয়ে যায় হাসিম। লোকটার বয়স 40-এর ঊর্ধ্বে। সুখদের বাড়িতে ড্রাইভারের কাজ করেছে বিগত 5 বছর ধরে। বিশ্বস্ত লোক বলে হাসিমের একা দায়িত্ব পড়েছে সুখকে কোচিং সেন্টারে আনা নেওয়ার। সুখ হাসিমকে আর কিছু বলতে না দিয়ে কাঁধে ব্যাগ আর হাতে একটা বই চেপে গাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় ফুটপাথ ধরে হাঁটতে থাকে আনমনে। সবাই সুখকে পড়াশোনার জন্য চাপ দিচ্ছে, বিয়ের পরেও তো পড়া যায়। এটা কেউ বুঝতেই চাচ্ছে না, কেন আল্লাহ জানে। সুখ যথাসম্ভব চেষ্টা করে বিয়ের পরে যেন কোনোভাবে ওর পড়াশোনায় ক্ষতি না হয়। তাও সবাই ওকে রাদিল ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সুখ কি সবার কাছে খুব বড় অন্যায় আবদার করেছে, যা পূরণ করা যাবে না? সৈয়দ বাড়ির গেটের সামনে আসতেই দারোয়ান সুখকে গাড়ি ছাড়া আসতে দেখে দারোয়ান সবুজ আলী দ্রুত গেট খুলে দিতে দিতে বলে, ছোট আপামনি, আপনি আজ একলা কেন? হাসিম যায় নাই আপনারে আনতে? সুখ কিছু বলবে তার আগেই বুবু শব্দে রাদিল সেখানে উপস্থিত হয় কালো বাইকটি নিয়ে। লম্বা চওড়া বলিষ্ঠবান রাদিল সাদা প্যান্টের সঙ্গে ছাই রঙের শার্ট পরেছে। শার্টের হাতা দুটো কোনো অব্দি কোটানো, দেখে মনে হচ্ছে না সে আজ কোনো ডক্টর সাহেব। আজ মনে হচ্ছিল রাদিল কোনো উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন মডেল। সুখ ইচ্ছে করে সবসময় রাদিলকে খেপায় কালো কালো বলে, অথচ রাদিল কালো নয়, উজ্জ্বল শ্যামলাবর্ণের মানুষ। দেখতে যেমন হয় রাদিল তেমন গঠনের সুদর্শন পুরুষ। হাসলে রাদিলকে সব থেকে সুন্দর দেখায়। এত সুন্দর আর স্মার্ট ডক্টর যদি বিয়ে না করে চোখের সামনে ঘুরতে থাকে, তাহলে যে কোনো মেয়ে রাদিলের প্রেমে পড়ে যাবে। বা এনি চান্স যদি কোনো কারণে রাদিলেরও মন বদলে যায় এবং সুখে রেখে অন্য কাউকে পছন্দ করে ফেলে, তখন সুখের কি হবে? সেজন্য মূলত সুখ রিস্ক নিতে চায় না বলে রাদিলকে দ্রুত বিয়েটা করতে চাচ্ছে। অথচ কেউ বোঝে না সুখের চিন্তাটা। সুখের কিসমতে মনে হয় বিয়েই নেই বাল।
রাতিল বাইকের ড্রাইভিংয়ে হ্যান্ডেল চেপে ধরে সুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। সুখ রাতিলের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। সুখ রাতিলকে অপরিচিতের মতো পাশ কাটাতে গেলে রাতিল বাইকের সামনে চাকা সুখের পা অব্দি নিয়ে আসে। সুখ ভয়ে মৃদু চিৎকার করে রাতিলের বাইকের হ্যান্ডেল চেপে ধরে আতঙ্কিত ভঙ্গিতে তাৎক্ষণিক বলে, তুমি কি পাগল রাতিল ভাই? আমাকে মারতে চাও? তোকে মারলে আমারই লস, অকালে বউ হারাতে হবে। আতঙ্কে সুখ ভুলে গিয়েছিল সে রাতিলের সঙ্গে কথা বলে না, রাগ করেছে। রাতিলের কথাই তা পুনরায় মনে পড়ল। সুখ রাতিলের কথার উত্তর না দিয়ে রাগে চলে যেতে চাইলে রাতিল তাৎক্ষণিক সুখকে ডেকে বলে, এই দাঁড়া তুই, আমি যে এসেছি তোর চোখে পড়ে না? না। রাতিল বাইকে বসে থেকে লম্বা হাত বাড়িয়ে খপ করে সুখের বাহুল টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলে, তুই তো বেয়াদব হয়ে গিয়েছিস সুখ। বড়দের দেখলে সালাম টালাম দিস না, আবার ইগনোর করে চলে যাস, ব্যাপার কি বলতো? কোনো ব্যাপার নেই, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না, ছাড়ো আমাকে। আমি তোর অপরিচিতি হলাম কিভাবে? যেভাবে হওয়া যায় সেভাবেই। তাহলে তোর সাথে আমার কি চলে? কিছু চলে না। কিছু না চললে তুই যে সবাইকে বলে বেরিয়েছিস তোর সাথে আমার 3 বছরের রিলেশন, 2 সপ্তাহের এঙ্গেজমেন্ট, এসব কি মিথ্যে? হ্যাঁ। সুখের চেতি জবাবে রাতিল নরম হয়ে আসে। সে তার মা আর সুখের উপরে কখনো রাগ অভিমান করে থাকতে পারে না। এই পৃথিবীতে এই দুটো মানুষকে সে সব থেকে বেশি ভালোবাসে। বলতে গেলে এই দুটো মানুষই রাতিলের একমাত্র দুর্বলতা। রাতিল নরম সুরে বলে, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? কেন করছি তুমি জানো? রাতিল রাশভারী গলায় হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার সাথে মারিদ রিফাত বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সংসার করছে, অথচ আমি অপেক্ষা করছি তোর বড় হওয়ার। তোর কি মনে হয় আমার মন ছটফট করে না তোকে বিয়ে করতে? তুই ছোট চঞ্চল বলে সবাইকে চিৎকার করে বলতে পারছিস তোর কি চাই সেটা, অথচ আমি বড় বলে তাও বলতে পারছি না। নিজের চাওয়াটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে শুধু সবার দায়িত্ব আর বিশ্বাস ভাঙতে পারবো না বলে। আজ বড় মামি আমাকে আর আম্মুকে ডেকেছে তোকে বোঝাতে, বিয়ের জন্য পাগলামি না করতে, অথচ আমি কাউকে বলতে পারছি না আমারও বউ লাগবে। ওনাদের বাড়ির মেয়ে ছোট হলেও আমার কাছে সুখে থাকবে। বাড়ির বড়রা দেখেছে, এখন বিয়ে হলে তোর পড়াশোনা নষ্ট হবে। আফিয়া সুফিয়ার আগে তোর বিয়ে হলে সৈয়দ বাড়ির মান সম্মান নষ্ট হবে, মানুষ মন্দ বলবে। সেজন্য বড় মামি আমার 2 হাত ধরে রিকোয়েস্ট করেছেন তোকে যেন বোঝাই, আপাতত তুই পড়াশোনাটা কন্টিনিউ করতি। আফিয়া সুফিয়ার বিয়ে হলেই আমাদের বিয়ে দেবেন ওনারা। সুখ মাঝে মাঝে আমাদের না চাইতেও বড়দের কথা মেনে নিতে হয়। পরিবার আমাদের খারাপ চায় না, তোর পরিবারের কথাও ফেলে দেওয়ার নয়। ওনারা অযৌক্তিক কিছু বলছেন না। তুই আর 2 বছর অপেক্ষা কর, ইন্টার পাস করলেই আমি পরিবারকে চাপ দেব বিয়ের জন্য। এই কথাটা অন্তত রাখ আমার জন্য। সুখের রাগ কমে আসে, রাতিলের চোখের দিকে তাকিয়ে বলে, আমি বড় হতে হতে তুমি যদি আমাকে বিয়ে না করো তখন? কষ্টের মাঝেও হেসে ফেলল রাতিল। খুব সাধনার সুখ তার। সুখের ভালোবাসা পাওয়া রাতিলের 7 জন্মের ভাগ্য। সুখকে এত ভালোবেসে রাতিল মন বদল হওয়াটা অসম্ভব। রাতিল সুখের গাল ছুঁয়ে বলে, তোকে ছাড়া ডক্টর রাতিল চৌধুরী অসম্পূর্ণ। তোর সঙ্গে সংসার পাতার ইচ্ছে আমার বহু বছরের, ছেড়ে দেই কিভাবে বল? তাহলে চলো না রাতিল ভাই, আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে ফেলি, পরিবারে কেউ জানল না, আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে থাকলাম। এমনটা করলে পরিবারের মানুষটা কষ্ট পাবে সুখ। তুমি শুধু পরিবারের কষ্ট দেখছো, অথচ আমার কষ্ট তোমার চোখে পড়ছে না রাতিল ভাই। তোর কি কষ্ট? তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। সুখের কথায় রাতিলের মাইন্ডে চলে আসলো অন্য কিছু। এক মুহূর্তের জন্য রাতিল ভাবলো সুখ হয়তো ফিজিক্যাল কোনো সমস্যায় ভুগছে, যার জন্য বারবার সবাইকে বলছে ওকে বিয়ে দিয়ে দিতে। মেয়েরা সচরাচর বিয়ের জন্য পাগল হয় না, ছেলে বিয়ের জন্য পাগল হলেও হয়ে থাকে। এখানে সুখ বিয়ের জন্য পাগলামি করছে, এতে বিশেষ কোনো কারণও তো থাকতে পারে তাই না? রাতিল একজন ডক্টর হয়েও এই কথা কেন তার মাথায় আরও আগে আসেনি? হতে পারে সুখের ফিজিক্যাল সমস্যার জন্য ওর একা থাকতে কষ্ট হচ্ছে, সেজন্য সে রাতিলকে স্বামী হিসেবে চাচ্ছে। রাতিল ভ্রু কুঁচকে সুখের মুখের দিকে তাকায়, খুব সহজ সরল দৃষ্টিতে রাতিলের দিকে তাকিয়ে উত্তরের আশায়। রাতিল এক পলক চারিপাশে তাকিয়ে দাণ্ডীয়মান লোকটাকে দেখলো, কথায় আছে, সবুজ আলীর চেয়ার পেতে দারোয়ান ঘরে বসে। রাতিল অল্প সুখের দিকে ঝুঁকে ক্ষীণ স্বরে প্রশ্ন করে, তুই কি ফিজিক্যালি কোনো সমস্যায় ভুগছিস সুখ? সেজন্য বিয়ে করতে চাচ্ছিস? আমাকে লাগবে তোর? সুখ মনে করেছিল রাতিল কোর্ট ম্যারেজের ব্যাপারে হ্যাঁ বা না কিছু একটা বলবে ওকে, অথচ রাতিল বলেছে অন্য কথা। সুখ রাতিলের কথার অর্থ প্রথমে বুঝতে পারেনি। অবুঝ গলায় সুখ পাল্টা প্রশ্ন তুলে তক্ষুনি, মানে কিসের ফিজিক্যাল সমস্যা রাতিল ভাই? আমি বুঝিনি তোমার কথা, বুঝিয়ে বলো। রাতেল একজন ডাক্তার, আর ডাক্তারদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। তাদের পড়াশোনার থাকে মানুষের ভিন্ন ভিন্ন বডি পার্টের ওপরে। তাছাড়া ডাক্তার হয়ে পেশেন্টের সঙ্গে লজ্জা শরম রাখলে পেশেন্টের সমস্যার কথা জানা যাবে না। রাতিল এক মুহূর্ত সুখকে একজন পেশেন্ট হিসেবে দেখছে, বিদেশে সরাসরি সুখকে প্রশ্ন করেছে,
রাদিলের মনে হচ্ছে সুখের হয়তো ফিজিক্যাল কোনো সমস্যা হচ্ছে। রাদিল সুখকে বোঝাতে চেয়ে সরাসরি প্রসঙ্গ তুলে বলে, তোর কি শারীরিক চাহিদা কিংবা যৌনতার সমস্যা হচ্ছে? সব রাদিলের বাকি কথা শেষ করার আগে সুখের হাতে থাকা বইটা তাৎক্ষণিক রাদিলের মুখের উপরে ছুরি মেরে বলে, তুমি একটা অসভ্য ডাক্তার হয়েছো রাদিল ভাই, ছি কি খারাপ তুমি আর তোমার চিন্তা ভাবনা। সুখের ছুরি মারা বইয়ের কোনায় লেগে রাদিল ঠোঁটে অল্প স্বল্প ব্যথা পেয়েছে। সুখের বইটা রাদিলে পড়ে যাওয়া থেকে ধরে নেয়। বিরক্তিতে সুখকে বলে, কিরে ভাই, আমি খারাপ কি বললাম? তোর কি সমস্যা থাকতে পারে না? সুখ রেগে মেগে বলে, আমার কোনো সমস্যা নেই, তোমার সমস্যা আছে, আর সেজন্যই তুমি বিয়ে করতে চাচ্ছ না। রাদিল বিরক্তি টেনে বলে, যা তোর বাপরে গিয়ে বল আজই আমাদের বিয়ে দিয়ে দিতে, তারপর দেখবো কার কোথায় কি সমস্যা আছে। তুমি অনেক খারাপ রাদিল ভাই, তোমার চিন্তা ভাবনাগুলো এর থেকেও খারাপ। ছি কি জঘন্য, ইঙ্গিত করে কথা বলো। তুই আমাকে এইভাবে দোষ দিচ্ছিস? বিয়ে মনে হচ্ছে তোর এইসব লাগবে না কখনো। আমি তো শুধু বিয়েটার অপেক্ষায় আছি, নয়তো সংসার তো আমি ফার্স্ট নাইট থেকে শুরু করব। এবার তুই যত ছোট হোস কিংবা বড়, আমার এতে কিচ্ছু ভাবার সময় নেই। সুখ কিছু বলে না, নাক ফুলিয়ে ফুলিয়ে রেখেছে রাগে। রাদিল সুখকে আরও একটু রাগিয়ে দিতে হঠাৎ সুখের বিল্ডিংয়ের দিকে ইশারা করে তৃতীয় ফ্লোরের বারান্দার দিকে দেখিয়ে বলে, দেখ তো মামাতো বোন, তোর শাশুড়ির সঙ্গে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে না বারান্দায়? সুখ রাদিলের ইশারার দিকে তাকিয়ে দেখল সালমার সঙ্গে হীরা চৌধুরী দাঁড়িয়ে আছে তৃতীয় ফ্লোরের বারান্দায়। দুজনের দৃষ্টি রাদিল সুখের ওপরেই। সুখ সেদিকে হাতে দৃষ্টি সরিয়ে রাদিলকে রেখে বলে, শাশুড়ি না ছাই, আমি তোমাকে এই জীবনেও বিয়ে করব না। যে আমার মন বোঝে না তাকে আমার দরকার নেই। সুখ রেখে চলে যেতে চাইলে রাদিল আবার সুখের বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে ইমোশনাল হয়ে বলে, বিয়ে করব না, এই কথাটা মজা করে কখনো বলিস না সুখ। বলাতে চায় না, আল্লাহ যদি তোর মজার ছলে বলা কথাটা কবুল করে নেন, তাহলে আমি পাগল হয়ে যাব তোর বিরহে। আমার ছোট্ট একটা জীবনে ইহকাল পরকালে দুই কালেই তোকে চাই বউ হিসেবে, মামাতো বোন। এবার হয়তো সুখের মনও নরম হয়েছে। সুখ চাঞ্চলতায় নিজের ডান হাতের তালু রাদিলের দিকে বাড়িয়ে বলে, তাহলে ওয়াদা করো তুমি আমাকে খুব দ্রুত বিয়ে করবে এবং ইহকাল পরকালে আমাকে আল্লাহর কাছে চাইবে বউ হিসেবে। আমি কিন্তু পরকালেও তোমার সাথে থাকতে চাই রাদিল ভাই। রাদিল হেসে ফেলে সুখের চঞ্চলতা আর অবুঝপনা দেখে। ভালোবাসা সত্যিই অবুঝ হয়, তার প্রমাণ রাদিলের জন্য সুখের অসীম ভালোবাসার টান দেখলেই বোঝা যায়। রাদিল সুখের হাতের উপরে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করে বলে, এই যে ওয়াদা করলাম, আল্লাহ যদি চান তাহলে ইহকালে পরকালে আমার দুইজনই স্বামী স্ত্রী হয়ে থাকবো ইনশাল্লাহ। সুখ চট করে খুশি হয়ে যায়। উজ্জ্বল হেসে চঞ্চলতায় ফের বলে, তাহলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি তুমি আমার হাত ধরে কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছো যেন আমি তোমাকে দ্রুত বিয়ে করি। সাক্ষী হিসেবে তোমার শাশুড়ি আর আমার শাশুড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে, কি বলো ফুপাতো ভাই, যাবো? রাদিল হেসে ফেলল। সুখ তার তীর তার দিকেই মেরেছে। রাদিল বাইকে বসা অবস্থায় মাথার চুলে হাত বুলিয়ে বলে, তোর মতো বউ যার আছে তার জীবন শত্রু আর বিনোদন দুটারই কখনো অভাব পড়বে না রে মামাতো বোন, তুই একটা জটিল মানুষ। মানিক খোলা আকাশের নিচে গাড়ির উপরে হাত পা মেলে বসে আছে। বুক পড়েছে নূরজাহানের বিচ্ছেদে। মাত্রই নূরজাহানের জন্য মাজিদ আহাদকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে এসেছে সে। হাসানকেও মেরে ঘরবাড়ি ভাঙচুর করে হুমকি দিয়ে এসেছে। নূরজাহানের স্বামীকে মেরে নূরজাহানকে বিধবা করে তারপর বিয়ে করবে সে। নূরজাহান পরি শুধু তার, নূরজাহান পরি চরমই হয়েছে শুধু মানিক সওদাগরের জন্য। মানিক হাতের তাজা রক্ত শুকিয়ে চামড়ায় লেগে আছে। শরীরের জায়গায় জায়গায় তার আঘাতের চিহ্ন। মানিক অশ্রুসিক্ত চোখে আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে মন খারাপের সুরে গান ধরল, কার আসমানে ওড়রে আমার মন পেঞ্জরার পাখি, ফাঁকি দিবা জানলে কি আর যতন না কইরা রাখি। আমি জানতাম যদি আমার পিরিতি কচু পাতার পানি, তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানী। বেলাল, আশিক, কিশোর, ঝন্টু, মন্টু সবাই আজ সকালে মানিকের সঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছে। দীর্ঘ 2 মাস জেলে থেকে ফিরে সবাই একবার যার যার বাড়িতে মা বাবার সাথে দেখা করতে গিয়েছিল। বেলাল, কিশোর এতিম ছেলে হয় তাদের বসতি সওদাগর বাড়িতেই। মানিকের সঙ্গে তাদের চলাফেরা 24 ঘন্টায় লেগে থাকে। মানিক জেল থেকে রেহাই পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে মোল্লা সওদাগর, রতন, তাপস, হারুন সওদাগর আর কিছু ছেলেপেলে একত্রে। লাস্টবার মানিক নূরজাহানকে কালীঘাটিতে অসুস্থ অবস্থায় রেখে এসেছিল। মানিক সে চিন্তায় জেলে বসে পার করে 2 মাস। দীর্ঘদিন ধরে নূরজাহানকে দেখার তৃষ্ণায় মানিক প্রথমে নূরজাহানের বাড়িতে যেতে চাইল নূরজাহানকে দেখতে, কিন্তু মোল্লা বাধা দেয়। রতন, তাপস, মোল্লা সবাই মিলে জানায় সেই দিন রাতে নূরজাহানের বিয়ের খবরটা। মানিকের জন্য নূরজাহানের বিয়ের খবরটা ছিল আসমান ভেঙে পড়ার মতো। মানিক কলিজা কেঁপে ওঠে, ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়।
তিলমিলি ওঠে হিংস্র রাগে। মানিক তখনই জেল থেকে সোজা শিকদার বাড়িতে পৌঁছায়। সাজিদের বিয়ের জন্য আহাত বাড়িতে এসেছিল। সাজিদ এখন বাড়িতে ছিল না, সে চট্টগ্রাম শহরে গিয়েছিল জরুরি কাজে। বাড়িতে হাসান, মাজিদ, আহাত তিনজনেই ছিল। মানিক দলবল নিয়ে নূরজাহানদের বাড়ি ভাঙচুর করে। হাসান, মাজিদ, আহাত তিনজনকেই মেরে রক্তাক্ত করে। মানিকের ক্ষোভ ছিল হাসানের ওপরে। হাসানের জন্য সে কখনো নূরজাহানকে বিয়ে করতে পারেনি, আবার সেই হাসানই তার নূরজাহানকে অন্য কারোর সঙ্গে আবারও বিয়ে দিয়েছে। মানিক রাগে ক্ষোভের বশবর্তী হয়ে হাসানকে মারতে যায়। আহাত, মাজিদ বাবাকে বাঁচাতে গিয়ে দুজন মানিকের লোকদের হাতে আহত হয় গুরুতর। মানিক হাসানকে হুমকি দিয়ে এসেছে সে ঢাকায় যাবে নূরজাহানের শ্বশুর বাড়িতে। নূরজাহানের স্বামীকে মেরে নূরজাহানকে সে সঙ্গে করে নিয়ে আসবে। চাঁদ রাতের আধারে বেলাল, কিশোর, আশিক, জন্টু, মন্টু সবাই মানিককে ঘিরে দাঁড়িয়ে। মানিক যা কালো জিপটা গাড়িটার ওপরে হাত পা মিলে শুয়ে গলা ছেড়ে গান গাইছে। মানিকের গানে যে একবার শুনেছে সে মুগ্ধ হতে বাধ্য। কালো মানিকের গান অত্যন্ত মধুর সুরেলা, মানুষের মন আত্মা জুড়িয়ে যাওয়ার মতন। মানিক কাঁদছে। বেলাল, কিশোর, আশিক, ঝন্টু, মন্টু ওরা কখনো ওদের ভাই মানিককে কাঁদতে দেখেনি। মানিক লোহা পিটিয়ে অস্ত্র বানানো ছেলে, সে মানুষকে কষ্ট দেবে, তারপরও নিজে কষ্ট পেয়ে কাদার ছেলে নয়। আজ সে শক্তপোক্ত কালো মানিক নূরজাহানের বিচ্ছেদে কাছে। এর আগেরবারও যখন নূরজাহানের ফোনে বিয়ে হয় তখনও মানিক কাঁদেনি, বরং তুলকালাম বাঁধিয়ে নূরজাহানের শ্বশুরকে আগুনে জ্বালিয়ে মারল। এক রাতের মধ্যে নূরজাহানের বিবাহ বিচ্ছেদ ঘটল। তখন মানিক উপস্থিত ছিল বলে নূরজাহানকে কেউ তার থেকে কেড়ে নিতে পারেনি, কিন্তু এইবার মানিকের ফেরতে হয়তো দেরি হয়ে গিয়েছে। তার ভালোবাসার নূরজাহানকে অন্য কেউ নিয়ে গিয়েছে। মানিকের কলিজা পড়ছে নূরজাহানের বিচ্ছেদে। হঠাৎ সেখানে মোল্লা সওদাগর লাঠি হাতে উপস্থিত হয়। পাশাপাশি রতন, তাপস এসেছে বড় ভাইয়ের খোঁজে। চারিপাশে রাতের অন্ধকার, আকাশে মস্ত বড় চাঁদ আলো ছড়াচ্ছে ধরণীতে। মানিক সওদাগর বাড়ির সামনে রাস্তায় জিপ গাড়ি থামিয়ে তাতে শুয়ে আছে। মোল্লা সওদাগর মানিককে ডেকে বলে, আব্বা যান ওঠেন, কষ্ট পাইয়েন না, আমনের আব্বা এখনো বাইসা আছে। কেউ আমনের নূরজাহান রে আমনের থেকে আলাদা করবার পারবো না। আমি কথা দিতাছি, খুব জলদি নূরজাহান রে আমি আপনার পায়ের কাছে পালমু। বাবার সান্ত্বনায় মানিক জিপ থেকে নিচে নেমে আসে। চোখে মুখে ফুলে আছে কান্নায়। মানিক জিপ থেকে নেমে সোজা মোল্লা সওদাগরের পায়ে লুটিয়ে পড়ে কান্না ভেজা গলায় বলে, আব্বা আমার নূরজাহান আমার এই সাইরা কেমনে বিয়া করলো? ওর আমার কথা মনে পড়ে নাই? আমার নূরজাহান এত স্বার্থপর কেমনে হইল আব্বা? আমার বুকটা ফাইটা যাইতাছে নূরজাহানের লইকা। আমি আমার নূরজাহান রে ছাড়া কেমনে বাসুম আব্বা? তুমি কইয়া দাও, আপনার দুইটা পায়ে পড়ি আব্বা, আমার নূরজাহান রে আমার কাছে আইনা দেন। আমি নূরজাহান রে ছাড়া বাঁচুম না, মইরা যামু। তারপর মানিক মোল্লা সওদাগরের পা দুটো দু হাতে জড়িয়ে হাউমাউ করে চিৎকার করে নূরজাহানের নাম ধরে ডাকতে থাকে, ওই পড়ি কেন করলি তুই বিয়া? কেন আমারে সাইরা কেলি? আমি তোরে সারা কেমনে বাসুম? কইয়া যা ওই পড়ি, ওই কেন করলি তুই এইটা? গিফট কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকতে নূরজাহানকে জায়নামাজে মনোজাতে দেখে মারিক নিঃশব্দে ড্রেসিং টেবিলের সামনে পার্সেলটা রেখে গলার টাইটা ঢিলে করে কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে যায়। নূরজাহান এসারে নামাজ পড়ে। জীবনে অনেক উত্থান পতনের সময়ও নূরজাহান কখনো প্রভুর দরবার ছাড়েনি। সবসময় সব পরিস্থিতিতে আল্লাহকে বলেছে, সাহায্য চেয়েছে, আজও তাই করেছে। জীবনে অনেক হিসেব অসম্পূর্ণ রয়ে গিয়েছে, নতুন কিছু পেয়ে পুরাতন অনেক কিছুই পেছনে ফেলে এসেছে। নূরজাহান মোনাজাতে ফুপিয়ে কাঁদে। ঘরে কারো উপস্থিতি বুঝে নূরজাহানের মোনাজাত শর্ট করে। আল্লাহর দরবারে যাওয়ার কোনো কিছুই কারোর সামনে প্রকাশ্য আনতে চায় না নূরজাহান। নূরজাহান নামাজ শেষ করে জায়নামাজে বসে চারিপাশে তাকায়। ওয়াশরুমের পানির শব্দ পেয়ে বোঝে মারিদ আজ অসময় বাড়িতে চলে এসেছে। নূরজাহানের অস্থির লাগে। মারিদকে নূরজাহানকে কাঁদতে দেখে মোনাজাতে নূরজাহান ভাবার সময় পেল না। তার মাঝে নূরজাহানের ফোন বাজতে নূরজাহান জায়নামাজে বিছানায় গুছিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে হাসানের কল। নূরজাহান ফোন রিসিভ করে কানে দিয়ে বারান্দায় যায়। দীর্ঘ সময় নিয়ে হাসান তারানুর আশানুরের সঙ্গে কথা বলে। মানিকের তুলকালাম বাড়িঘর ভাঙচুরে হাসান, মাজিদ, আহাতকে রক্তাক্ত করে। সব কিছু নূরজাহান নিশ্চুপ শোনে। মানিক নূরজাহানের খোঁজে নূরজাহান শ্বশুর বাড়িতে আসতে পারে এটাও নূরজাহানকে জানাই। তারানুর পই পই করে নিষেধ করেছে নূরজাহানকে এখন থানচিতে না যেতে। মারিদকেও সাবধানে রাখতে বলে। পারিবারিক কল কেটে নূরজাহান ফোন হাতে নিয়ে বেশ কয়েক মুহূর্ত বসে থাকে। মানিক কোনোভাবে যদি একবার নূরজাহানের শ্বশুরবাড়িতে পৌঁছে যায় তাহলে নূরজাহানের শ্বশুরবাড়ির মানুষ ওকে ভুল বুঝবে। বিশেষ করে নূরজাহানের শাশুড়ি আর মেজো শাশুড়ি ফাতেমা বেশ কড়া মানুষ। বাড়ির বউদের জন্য অশান্তি হোক ওনারা সেটা মোটেও পছন্দ করেন না। নূরজাহান পড়াশোনায় গ্যাপ যাওয়ায় নূরজাহানের এই বছর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। মে মাসের 26 তারিখ থেকে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা।
সেখানে নূরজাহান অবশ্যই থানচিতে যেতে হবে। এখন মে মাসে ৩ তারিখ চলছে। মারিত নূরজাহানের পড়াশোনার জন্য সকল বইপত্র কিনে এনে দিয়েছে। চাইলেও মারিত এই অসময়ে নূরজাহানের কলেজে ট্রান্সফার করাতে পারবে না। শিক্ষা বোর্ডের ফাইনাল এক্সামের আগে কলেজ ট্রান্সফার হয় না, নিয়মে নেই। সেই জন্য মারিত বলেছে নূরজাহানকে ঢাকার কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দেবে। শুধু পরীক্ষার সময় নূরজাহানকে মারিতের থানচিতে নিয়ে যাবে। মারিত উপস্থিত থেকে নূরজাহানের পরীক্ষা শেষ করিয়ে আবার ঢাকায় নিয়ে আসবে তারা। তাই নূরজাহান এখন থানচিতে না গেলেও কিছুদিন পর ফাইনাল পরীক্ষার জন্য ঠিকই যেতে হবে। নূরজাহান যখন অনেক কিছু ভেবে কিংবা টেনশন করে তখন সে চুপ করে বসে থাকে মুহূর্তের পর মুহূর্ত। ঘর থেকে মারিত ডাকলে নূরজাহানের ধ্যান ভাঙে। নূরজাহানের ফোনে হাতে ঘরে ঢুকে মারিত বলে, রেডি হয়ে নাও, আমরা বাইরে যাব। নূরজাহান ছোট্ট স্বরে প্রশ্ন করে, কোথায় যাবেন? যাব এক জায়গায়। এখন কোনো প্রশ্ন করো না, রেডি হয়ে যাও। নূরজাহানের কথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যেতে নিলে মারিত নূরজাহানের চিন্তিত মুখটা দেখে তাৎক্ষণিক নূরজাহানের বাহু টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে বলে, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? কেউ কিছু বলেছে? মুখটা শুকনো লাগছে কেন? মারিদের কণ্ঠে বিচলিত ভাব। নূরজাহান বোধহয় মারিদের কাছে এই আশ্রয়টুকুই চাচ্ছিল। নূরজাহানের চোখের কোণে মুহূর্তেই জল জমে গেল। হঠাৎই নূরজাহান দুহাতে মারিককে জড়িয়ে বুকে মাথা রেখে বলে, মানিক ভাই জেল থেকে সারা পাইছে। আমার বিয়ের খবরটা শুনে আমাদের বাড়িতে ভাঙচুর করেছে। আব্বা, মাজিদ ভাই, আহাত ভাই সবাইকে মেরেছে। এও বলেছে আপনাকে মেরে আমাকে উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে। নূরজাহান ফুপিয়ে ওঠে। মারিত নূরজাহানের পিঠে আর মাথায় ভরসার হাত বুলিয়ে আশ্বস্ত করে বলে, এই সামান্য ব্যাপারে তুমি ভয় পাচ্ছ? মারিত আলতাফের বউকে তার বুকের উপর থেকে তুলে নিয়ে যাওয়া এত সহজ? তাও আবার আমার উপস্থিতিতে। এই দুনিয়ার বুকে কারো এত ক্ষমতা হয়নি যে আমার উপস্থিতিতে আমার বউয়ের গায়ে টোকা দেবে। আমার উপরে বিশ্বাস রাখো চান, আমি থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। নূরজাহান মারিতকে শক্ত করে জড়িয়ে ধরে কপাল ছেঁকিয়ে বলে, আমি জানি আপনার উপস্থিতিতে নয়, আপনার অনুপস্থিতিতে হয়তো আমার শেষ হবে। আচ্ছা, যদি কখনো এমন হয় আপনি ফিরে এসে আমাকে পেলেন না, তখন কি করবেন? মারিত বেশ বিরক্ত হয়ে নূরজাহানের বুকে থেকে সরিয়ে ওঠে। আদর করছি, ভালো লাগছে না? আবার সেই পালানোর সুযোগ খুঁজছ? আমি কখনোই আপনাকে ছেড়ে পালাইনি। আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। বুঝেছি, তুমি আমার সাহসী বউ। এবার রেডি হয়ে নাও, আমাদের দেরি হচ্ছে। আরেকটা কথা, তুমি তোমার বাপের বাড়িতে না যে রোড সাইড রোমিও হয়ে মানিক আক্রমণ করবে। এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে হাজারটা মানিক সওদাগর আসলেও তোমার অবধি পৌঁছাতে পারবে না, কারণ তোমার সামনে দেওয়াল হয়ে তোমার স্বামী দাঁড়িয়ে আছে। নূরজাহান মুগ্ধ হয়ে মারিতের কথা শোনে। মারিত নূরজাহানের কপালে চুমু খেয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে গিফট কাগজে মোড়ানো পার্সেলটা দেয়। নূরজাহানের পার্সেলটা হাতে নিয়ে প্রশ্ন করে, এটা কি? কি আছে এতে? খুলে দেখো। নূরজাহান গিফটের কাগজ ছিঁড়ে ফেলতেই বেরিয়ে এলো কালো রঙের মোটা একখানা ডায়েরি। ডায়েরিটা দেখে বেশ অবাক হয় নূরজাহান। এটা তো একটা ডায়েরি, এটা আমার জন্য। তুমি ডায়েরিতে লিখতে পছন্দ করো, তাই এটা তোমাকে উপহার দিলাম। তোমার আগের ডায়েরিটা তো চুরি হয়ে গিয়েছে, তাই না? নূরজাহানের দুটো ডায়েরির মধ্যে একটা চুরি হয়েছে কিনা কোথাও রেখেছে, যার জন্য এখনও খুঁজে পাচ্ছে না। এটা নূরজাহানই ঠিক বলতে পারছে না। নূরজাহান ডায়েরি আছে কিংবা চুরি হয়ে গিয়েছে এই কথাটাও নূরজাহান কখনো মারিতকে বলেনি। তাহলে মারিত কিভাবে জানলো নূরজাহানের একটা ডায়েরি চুরি হয়েছে? বুদ্ধিমতী নূরজাহান মারিতের কথার জবাবে না দিয়ে চট করে পাল্টা প্রশ্ন করে বলে, আমার ডায়েরি চুরি হয়েছে নাকি হারিয়ে গেছে সেটা তো আমি ঠিক করে বলতে পারছি না। তাহলে আপনি কিভাবে জানলেন আমার ডায়েরি চুরি হয়েছে সেটা? মারিত নূরজাহানের সাথে সাথে কথা ঘোরালো না। সে সরাসরি নূরজাহানের কাছে স্বীকারোক্তি দিয়ে বলে, আমি একটা ডায়েরি শ্বশুরবাড়িতে যৌতুক পেয়েছি, সেজন্য জানি। নূরজাহান অবাক হয়ে বলে, তার মানে আপনি আমার ডায়েরিটা চুরি করেছেন, তাই না? আর আমি কত খুঁজেছি আমার ডায়েরিটা। দিন, আপনি আমার ডায়েরি ফেরত দিন। মারিত নূরজাহানের কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলে, ওইটা আমি শ্বশুরবাড়ির যৌতুক হিসেবে পেয়েছি, তাই ওইটা কখনো তুমি ফেরত পাবে না। তোমাকে নতুন ডায়েরি উপহার দিয়েছি, এটাতেই কাজ চালাও, দরকার হলে আরও পাবে। তারপরও ওই ডায়েরি আমি ফেরত দেব না কখনো। নূরজাহান মারিতের উপরে রেগে যায়। মারিত নূরজাহানের রাগে পাত্তা দেয় না, বরং নূরজাহানকে তাড়া দিয়ে বলে রেডি হতে। নূরজাহান বোরখা পরে রেডি হয়ে বেরোতে গেলে সালমা নিষেধ করেন মারিতকে এত রাতে বউ নিয়ে কোথাও যেতে। মারিত মায়ের নিষেধ মানে না, শোনেও না। সে এক প্রকার অবাধ্য হয়ে নূরজাহানকে নিয়ে বেরিয়ে যায়। এতে সালমার মাঝে স্পষ্ট প্রকাশ পায় তীব্র অসন্তুষ্টি। নূরজাহান শাশুড়ির অসন্তুষ্টি ও নারাজি দেখে বেশ গভীরভাবে টের পায়। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়া ছিল, মানে সেটা হলো যে টাকপিওর চিঠিতে মায়ার একটা ক্যারেক্টার আসবে। হ্যাঁ, মানে রিদ মায়ার থেকে মায়া আসবে এখানে।
কিছু আংশিক পার্টের জন্য। সেটা লেখিকা আগেই অল্প কিছু একটা শব্দের মধ্যে আমাদেরকে বলেছে যে কিছু আংশিক পার্টে একটা ক্যারেক্টার মায়া আসবে। সো মায়াকে এখানে দেখানো হবে, হৃদের মায়াকে কিন্তু। ওকে?